अरे उड़ान दे भाई आपने এত কথা কথা সব চাই দাও 100 এর মধ্যে যদি এত নাটক করেন তাহলে এদিকে আসো আসো করে আসো সামনে জায়গা নিয়ে এই আসো করে রবি ঠাকুরের পুঁথি বাড়ি এই পথে আমি যে গেছি বারবার, পথে আমি যে গেছি বারবার। আকাশ মেঘে ছেয়েছে। আজ যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন তাহলে হয়তো এই মেঘ নিয়ে তিনি নতুন কোনো কবিতা লিখতেন। আজকে তার বাড়িতে আমরা এসেছি। তার বাড়ির সেই জমিদার বাড়ি, রবীন্দ্র কাছারি বাড়ি শিলাইদহে, যেটি আমাদের সবসময় নস্টালজিয়ায় ভোগায়। এবং রবীন্দ্রনাথের মতো কবি এই বঙ্গে জন্মেছিলেন বলেই আমরা পৃথিবীর বুকে একটি সভ্য জাতি হিসেবে নোবেলজয়ী, সাহিত্যে নোবেলজয়ী একটি জাতি হিসেবে এখনও আমাদের বাঙালিকে পৃথিবীতে অত্যন্ত আদরের সঙ্গে দেখা হয়। আজ আমরা সেই রবীন্দ্র কুঠিবাড়িতে। একটু যেতে দাও। রবীন্দ্রনাথের ব্যবহৃত আসবাবপত্রগুলি আমরা দেখতে পাচ্ছি। এটি একটি ডিম্বাকৃতির টেবিল, রবীন্দ্রনাথের ব্যবহৃত টেবিল, তার ব্যবহৃত সোফা, অনেকগুলো ছবি এবং রবীন্দ্রনাথ যে বাউল কবি ছিলেন তার প্রতিকৃতি কিন্তু এখানে দেখা যাচ্ছে। রবীন্দ্রনাথের বহু গানে বাউলের প্রভাব রয়েছে এবং এই কুষ্টিয়া অঞ্চলটি কিন্তু বাউলদের জন্যে বিখ্যাত। এই কুষ্টিয়া অঞ্চল বাউল সম্রাট লালন শাহ ফকির, লালন ফকির এবং তার গুরু যারা ছিলেন তাদের অঞ্চল এই শিলাইদহ। এবং এখানেই কিন্তু রবীন্দ্রনাথ তার নোবেলের টাকা দিয়ে কৃষকদের জন্য প্রথম ব্যাংক করেছিলেন, যেটি আমরা অনেকেই জানি না। কৃষকদের জন্য রবীন্দ্রনাথের যে ভাবনা ছিল সেই ভাবনা কিন্তু আসলে বোঝানোর উপায় নেই। এই অঞ্চলটি যেহেতু কৃষি প্রধান অঞ্চল, রবীন্দ্রনাথ চাইতেন এখানকার কৃষকরা যেন ভালো থাকে, এখানকার কৃষকরা যেন পরনির্ভরশীল না থাকে, এখানকার কৃষকরা যেন আত্মনির্ভরশীল হয়। সেজন্যই তিনি কৃষকদের জন্য ব্যাংক করেছিলেন। দাঁড়াও। এটি রবীন্দ্রনাথের ব্যবহৃত খাট। এই খাটে রবীন্দ্রনাথ থাকতেন। এখানে এসে এই যে রবীন্দ্রনাথের ব্যবহৃত খাট, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা কিন্তু এই খাটে বসেই তোলা। এবং রবীন্দ্রনাথ নিজে জমিদার ছিলেন, কিন্তু তিনি একাধারে যেমন জমিদার ছিলেন তেমনি ছিলেন বাউল, তেমনি ছিলেন একজন কৃষক বন্ধু মানুষ। তার বহু কর্মে আমরা কিন্তু সেটিরই ছাপ পাই। আমরা দেখতে পেয়েছি যে রবীন্দ্রনাথ এখানে
কৃষকদের জন্য প্রথম ব্যাংক, কৃষি ব্যাংক উদ্বোধন করেন এবং তার নোবেলের টাকা দিয়েই কিন্তু তিনি প্রথম সেই ব্যাংকটি প্রচলন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এটি শ্বশুরবাড়ি, যেটি খুলনার ফুলতলা, আর পাতিসারের, নওগাঁর পাতিসারের কাছারি বাড়ি। এখানে তারও কিছু চিহ্ন দেয়া আছে, কিছু পারিবারিক ছবি এখানে রয়েছে। এটি আমরা ঘুরে দেখছি, ভালো লাগছে। রবীন্দ্রনাথের উত্তরসূরি এই বাঙালি। হ্যাঁ, রবীন্দ্রনাথের ভিত নাড়ায় দিতে হবে, রবীন্দ্রনাথের ভিত নাড়িয়ে দিতে হবে, রবীন্দ্রনাথের মতো কবিতা লিখতে হবে। এই যে বাঙালি। উপরে ছাদে যাওয়া নিষেধ। এইটি হলো সেই সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে 3 তলার ছাদে যাওয়া যায়, যদিও ছাদে যাওয়া এখন নিষেধ, সে কারণে আমরা ছাদে যাব না, আমরা নিচে চলে যাচ্ছি। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা নিচতলায় চলে যাচ্ছি। আমরা তখন দোতলাটি দেখলাম, এবার নিচতলায় চলে যাচ্ছি। এটি এখানে প্রত্নতত্ত্ব অফিসের, প্রত্নতত্ত্ব বিভাগের একটি অফিস। এখানে তারা এই জাদুঘরটিকে নিয়ন্ত্রণ করেন। আমরা দেখলাম, ঘুরে দেখলাম, ভালো লাগলো। অনেক মানুষ এসেছেন, অনেকে এসেছেন, ছবি তুলছেন, যার যার মতো করে ঘুরে দেখছেন, ছবি তুলছেন। আমরাও ছবি তুললাম, ঘুরে দেখলাম। এখানে শুক্রবারে 12:30টার ভেতরে বন্ধ করে দেয়া হয় এই জাদুঘরটি, রবীন্দ্রনাথের এই বাড়িটি। তো 12:30টার ভেতরে দেখে বেরিয়ে আসতে হচ্ছে। তো আমরা এখন বাইরে বেরিয়ে আসছি। এই যে রবীন্দ্রনাথের বিশাল জমিদারি, জমিদার এই বঙ্গে বহু ছিলেন, কিন্তু জমিদার থাকলেও জমিদাররা যে কতটা জনবান্ধব হতে পারে তার প্রমাণ কিন্তু রবীন্দ্রনাথ নিজে। এবং রবীন্দ্রনাথের হাত ধরেই জনবান্ধব শাসন ব্যবস্থার যে প্রচলন হয়েছে, তিনি সারা বিশ্ব ঘুরে ঘুরে দেখে দেখে যেভাবে বিশ্বের ভালো ভালো জিনিসকে এই দেশে নিয়ে এসেছেন, সেটিকে যদি আমরা চর্চা করতে পারি তাহলেই রবীন্দ্রনাথের এই পুরাকীর্তি দর্শন করা আমাদের জন্যে সার্থক হবে। সবাইকে ধন্যবাদ, শুভকামনা, শুভেচ্ছা।